নমস্কার। এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে আপনারা সবাই জানেন, সেটা পানিহাটির বর্তমান 4-5টা যে সমস্যা দীর্ঘদিন ধরে পানিহাটির মানুষজন ভুগছিল সেই সব নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। এর আগের দিনও আমি বলেছিলাম, যেহেতু আমরা রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত, যেহেতু রাজনীতি করি আমরা, আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা থাকে, সেটাকে অস্বীকার করতে আমরা পারি না। এই সামাজিক দায়বদ্ধতার মধ্যে থেকে আজকে আবার এসে আপনাদের সামনে দু চার কথা বলতে, বেশি কথা নয়, দু চার কথা বলবো। সেটা হচ্ছে আগামী বছর মানে 2026 পশ্চিমবঙ্গে আবার একটা বিধানসভা নির্বাচন আসছে। আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা 2011 সালে 34 বছরের বামফ্রন্টের যে সন্ত্রাস, গণহত্যা, অনুন্নয়ন, অত্যাচার, স্বজন পোষণ, নিপীড়ন, যে তার প্রতিবাদ জানিয়ে আমরা 2011 সালে বাংলার উন্নয়নের জন্য, সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানগুলোর জন্য, শিল্পায়নের জন্য, শিক্ষার ডেভেলপমেন্টের জন্য, স্বাস্থ্যের ডেভেলপমেন্টের জন্য, পৌরসভা এবং পৌর কর্পোরেশনের যে কাজগুলো তার ডেভেলপমেন্টের জন্য, আমরা সুশাসনের জন্য আমরা 2011 সালে আমরা পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছিলাম। অনেক আশা নিয়ে এই পরিবর্তনটা আমরা ঘটিয়েছিলাম। আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বর্তমান মুখ্যমন্ত্রী, বিগত 15 বছর ধরে আছেন পশ্চিমবঙ্গের, যিনি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আছেন, তিনি তখন পশ্চিমবাংলার সাধারণ মানুষকে আনুমানিক 8-10 কোটি মানুষকে তিনি আশ্বস্ত করেছিলেন, বোঝাতে পেরেছিলেন যে বাম জমানায় যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন, যে অনুন্নয়ন ছিল সেগুলো উন্নয়ন করবেন, মানুষের সমস্যার সমাধান করবেন, এবং যে অপশাসন চলছিল 34 বছর ধরে সেটা সুশাসনে পরিণত করবেন। কিন্তু 2011 রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বসলেন, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসাবে এবং সহনাগরিক যারা আছেন, আমরা প্রত্যেকেই দেখলাম ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বামফ্রন্টের যে লাইন, সেই লাইনে উনি চলতে শুরু করলেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে জ্যোতিবাবুর উত্তরসূরি হিসাবে তিনি উঠে এলেন পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা। 2011 সালে যে কারণে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, আপামর জনসাধারণ পরিবর্তন চেয়েছিল, 2011 পর থেকে আজ পর্যন্ত যত দিন গেছে, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, সুপ্রিমো, তিনি বামফ্রন্টকে ছাপিয়ে গেছেন। অপশাসন থেকে শুরু করে, অনুন্নয়ন থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, গণহত্যা থেকে শুরু করে সমস্ত কিছুতে। তো সেখানে দাঁড়িয়ে আবার একটা বিধানসভা নির্বাচন আসতে চলেছে 2026-এ। আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গে আপামর সাধারণ মানুষ এবং সহনাগরিকের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই, যে কারণে আজকের এই ভিডিওতে আসা। যে ভুলটা আমরা 2011 সালে করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে আগামী
বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয়বার এইবার আগামী বিধানসভাটা হচ্ছে চতুর্থবারে বিধানসভা, আমার মমতা ব্যানার্জির ক্ষেত্রে চতুর্থবারে বিধানসভা আসছে। চতুর্থবার যেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বা আমরা যেন ভুল না করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ক্ষমতার বিরোধী দলের নেতৃত্ব থেকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম, সেটা আমাদের ভুল ছিল। কারণ উনি টেস্টেড শাসক হিসেবে উনি তখন পরিণত ছিল না, যে ভুলটা আমাদের হয়েছিল। আগামী বিধানসভা নির্বাচনে আমরা যেন চতুর্থবার সেই ভুলটা না করি। কারণ সারা দেশে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, 2014 সালে ভারতবর্ষের ক্ষমতায় এসছে ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী তো হয়েছেন যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজি মহাশয়। 2014 থেকে আজকে 2025, যদি আমরা এই টানা 10 বছর যদি ওনার শাসনকাল আমরা দেখি, আর বিগত দিনে ভারতবর্ষে যারা শাসন ক্ষমতায় ছিল তাদের ইতিহাসের পাতা যদি আমরা উল্টে দেখি, তাহলে আমরা দেখেছি মোদিজি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট, অর্থনৈতিক দিক থেকে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে, সমস্ত দিক থেকে যে ডেভেলপমেন্ট মোদিজির হাত ধরে ভারতবর্ষে এসছে, সেই ডেভেলপমেন্ট সারা ভারতবর্ষের মানুষ খুশি। যে কারণে আজকে ভারতবর্ষের মানচিত্রের দিকে যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন যে অর্ধেকের বেশি রাজ্যেও আজকে ভারতীয় জনতা পার্টির দখলে। কারণ মোদিজির নেতৃত্বে, মোদিজির উন্নয়নে ভারতবর্ষের মানুষ আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলে আজকে মোদিজি যে কথা দেন সেই কথা মোদিজি অক্ষরে পালন করেন। সেই দিক থেকে তাকিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে আমার একটাই আবেদন, 2026-এ যে পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে, মোদিজির নেতৃত্বে, মোদিজির উন্নয়নের লক্ষ্যে, উন্নয়নের পক্ষে আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা আস্থা রাখি, ভরসা রাখি। কারণ আমরা বামফ্রন্টের 34 বছর আমরা দেখেছি, তৃণমূলের 15 বছর আমরা ভুক্তভোগী। তো সেখানে দাঁড়িয়ে দীর্ঘ এতগুলো বছর পশ্চিমবঙ্গের উন্নয়ন কিছু হয়নি, বরং পশ্চিমবঙ্গ এই 40-45 বছরে 45 বছর ঊর্ধ্বে পশ্চিমবঙ্গ যে জায়গায় ছিল তার থেকে অনেক পিছিয়ে গেছে। শিক্ষা থেকে, শিল্প থেকে, স্বাস্থ্য থেকে, সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। সারা ভারতবর্ষের নিরিখে এখন পশ্চিমবঙ্গের পরিচিতি হয়েছে দুর্নীতিগ্রস্ত একটা স্টেট হিসাবে, দুর্নীতিগ্রস্ত অনুন্নয়নশীল একটা স্টেট হিসাবে ভারতবর্ষের মানুষের কাছে পশ্চিমবঙ্গের পরিচিতি হয়েছে। যে একটা সময় পরিচিতি ছিল ভারতবর্ষের মানুষের কাছে, পশ্চিমবঙ্গের একটা পরিচিতি ছিল উন্নয়নশীল এবং বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষা থেকে স্বাস্থ্য এবং শিল্পের উন্নয়নের যে দৃষ্টান্ত পশ্চিমবঙ্গের আগে ছিল, বিগত 45-47 বছর ধরে
পশ্চিমবঙ্গের এই তকমাটা শেষ হতে হতে আজকে পশ্চিমবঙ্গবাসী পরিচয় হয়েছে দুর্নীতিগ্রস্ত অনুন্নয়নশীল একটি স্টেট হিসেবে। আজকে পশ্চিমবঙ্গের যেখানে হাত দেবেন সেখানে দুর্নীতি। আজকে শিক্ষার মতো জায়গা, যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে একটি রাজ্যের পরিকাঠামোগত ডেভেলপমেন্ট আসে, যে শিক্ষাগত যোগ্যতার মধ্যে দিয়ে দেশের বাইরে রাজ্যের একটা পরিচিতি আসে। আজকে বিগত 15 বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যবে থেকে পাওয়ারে এসছেন, সবার আগে পশ্চিমবঙ্গের সামাজিক ব্যবস্থাকে উনি নষ্ট করেছেন। তার সাথে সাথে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য চর্চা সমস্তকে একে একে ধীরে ধীরে নষ্ট করেছেন। আজকে বলতে গেলে অনেক কথাই আসবে। বেসিক্যালি আজকে যে ভিডিওটা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিছুক্ষণ বলবো। আপনারা প্রত্যেকেই জানেন যে সিপিএম পিরিয়ডে বামফ্রন্ট আমলে সিপিএম ক্লাস 5 পর্যন্ত ইংরেজি তুলে দিয়েছিল। এই যে ক্লাস 5 পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, ক্লাস 6 থেকে এবিসিডি শেখানো হচ্ছিল। এই যে শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা শুরু করেছিল বামফ্রন্ট আমল থেকে। ওরা বলেছিল মাতৃভাষা মাতৃদুগ্ধ। এর ফলে কি হয়েছিল, পশ্চিমবঙ্গের কতগুলো জেনারেশনকে নষ্ট করে দেওয়া হয়েছিল। একদিকে যেমন ক্লাস 5 পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, তেমনি ঢালাও প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো পারমিশন দেওয়া হয়েছিল। সেই সময় থেকে শুরু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার একটা চক্রান্ত বা পরিকল্পনা। পরবর্তী ক্ষেত্রে মমতা ব্যানার্জি যখন শাসনভারে আসে, সেটাকে কন্টিনিউ করে আমরা নিজেরা যখন ছোটবেলায় প্রাথমিক স্কুলে, সরকারি শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক স্কুলে যে গেছিলাম, সেই সময় ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। প্রাথমিক স্কুলের মাধ্যমে আমরা পড়াশোনা শিখেছি। পরবর্তী ক্ষেত্রে মাধ্যমিক স্কুল থেকে তারপর উচ্চ মাধ্যমিকে, তারপর কলেজ আমরা পড়াশোনা করেছি। কিন্তু বর্তমানে আপনি আপনার অঞ্চলে যে প্রাথমিক স্কুলগুলো ছিল, বলতে পারবেন সেই স্কুলগুলো বর্তমান অবস্থান কি আছে? আপনার অঞ্চলে যদি 8টা বা 7টা প্রাথমিক স্কুল থেকে থাকতো, সেখানে একটা স্কুলকে খুঁজে পাবেন না। প্রাথমিক স্কুলগুলো সমস্ত উঠে গেছে। এবং এই যে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করার যে পরিকল্পিত যে পরিকল্পনা, মানুষকে শিক্ষিত করা যাবে না। মানুষকে শিক্ষিত করলে মানুষ তার সামাজিক সচেতনতা বাড়বে, তার রাজনৈতিক সচেতনতা বাড়বে, মানুষ প্রতিবাদ করতে শিখবে, মানুষ বুঝতে শিখবে, সরকারের কারাপশনগুলো, দুর্নীতিগুলো মানুষ ধরতে শিখবে। তাহলে সেখানে সরকারের অসুবিধা আছে, এবং যে রাজনৈতিক দলের মাধ্যমে সরকার পরিচালিত হবে, সেই রাজনৈতিক দলে নানা রকম অসুবিধা হতে পারে। যে কারণে একটা জাতিকে যদি নষ্ট করতে হয়, তা সেই জাতির শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোকে আগে নষ্ট করে। যে বাঙালি জাতি সারা পৃথিবীতে তার শিক্ষার মাধ্যমে যে পরিচিতি ছিল, মেধা দ্বারা যার চিহ্নিত ছিল, যে বাঙালি জাতি মেধা দ্বারা চিহ্নিত ছিলেন, সারা ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন বড় বড় জায়গায় তারা চাকরি করতেন, কেউ বড় বড় জায়গায় কাজ করেছেন। মেধা তালিকার ভিত্তিতেই তারা সেই সব জায়গাগুলো অর্জন করতে পেরেছিলেন। কোনো সুপারিশের তখন দরকার হতো না। বাংলার একটা মেধা বা কৃষ্টি বা সংস্কৃতি এটা আলাদা ছিল।
সেই বামফ্রন্টের সময় থেকে যে শুরু, মমতা বন্দ্যোপাধ্যায় একদম জ্যোতিবাবুর উত্তরস্বরী হিসেবে, উপযুক্ত উত্তরস্বরী, যেগুলো জ্যোতিবাবু ছেড়ে গেছিলেন, সমাপ্ত করতে পারেননি, সেই কাজগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর ধরে একে একে করে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে। একটা প্রাথমিক স্কুল আপনি খুঁজে পাবেন না, তার সাথে দেখুন মোটা অর্থের বিনিময়, আনাচে কানাচে ঝোপ জঙ্গলের মতো ইংলিশ মিডিয়াম স্কুল গজে উঠিয়েছে। সরকারের তরফ থেকে ইংলিশ মিডিয়ামের স্কুলের অনুমোদন দেওয়া হচ্ছে। সারা রাজ্য জুড়ে যেভাবে ইংলিশ মিডিয়াম স্কুল গজে উঠেছে, সেখানে দাঁড়িয়ে শিক্ষাকে নিয়ে অর্থনৈতিক বৈষম্যের রাজনীতি করছে, যেটা একটা সময় বামফ্রন্ট করে এসছে। একই কাজটা আজকে তৃণমূল করছে, মমতা বন্দ্যোপাধ্যায় করছে। আজকে যাদের পয়সা আছে তারা বড় বড় ইংলিশ মিডিয়ামের স্কুলে তাদের সন্তান যারা আছেন, নিশ্চয়ই আমি চাইব সব মা বাবার যারা গার্জিয়ান আছেন তাদের সন্তানরা সুশিক্ষিত হোক, কিন্তু যখন সরকারি শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে, পয়সার মাধ্যমে যেখানে শিক্ষার ব্যবস্থা তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে অর্থনৈতিক একটা বৈষম্য মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার ক্ষেত্রে টেনে দিচ্ছে। যে সমস্ত মা বাবা ছেলে মেয়েদের মা বাবার পয়সা আছে, তারা ইংলিশ মিডিয়ামে স্কুলে তাদের ছেলে মেয়েদের ভর্তি করাচ্ছে, শিক্ষিত করছে। তারা আজকে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন কর্পোরেট সেক্টরে বলুন, কারণ সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তো চাকরি নেই, কারণ দুর্নীতিতে সমস্ত যে চাকরির যে পদ্ধতি, মেধাভিত্তিক যে পদ্ধতি, সেটা তুলে দিয়েছেন। কারণ এখন টাকার বিনিময়ে শিক্ষা যেমন দিচ্ছেন, তেমনি টাকার বিনিময়ে চাকরি দিচ্ছেন। তা এই যে বৈষম্য উনি তৈরি করেছেন, এর ফলে কি হয়েছে, যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, যারা ডেলি ওয়েজ দিনমজুর যারা আছেন, অসংগঠিত শ্রমিক সম্প্রদায়ের মানুষ যারা আছেন, যারা সাধারণ মানুষ, যে সমস্ত সাধারণ অর্থনৈতিক যেখানে তাদের সচ্ছলতা নেই, তার যেসব মানুষজন আছেন, তাদের সন্তানরা, কারণ পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা অনেক বেশি সংখ্যায়, তাহলে সেই সমস্ত সম্প্রদায়ের মানুষের ছেলেমেয়েরা শিক্ষিত হবে না, পড়াশোনা শিখবে না। একটা সম্প্রদায়, উচ্চবিত্ত সম্প্রদায়ের মানুষের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হবে এবং সেখান থেকে তারা শিক্ষিত হবে, তারা কর্পোরেট সেক্টরে চাকরি করবে, তারা বিদেশ যাত্রা করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাষণে বলবে যে চা বিস্কুট বেচো, নাহলে ঘুগনি মুড়ি বেচো, নাহলে ঝালমুড়ি বেচো। আজকে ওনার পরিবারে, আমি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে বলছি, আজকে তৃণমূল পরিচালিত যে সরকার, তার যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে আমি বলছি, ওনার পরিবারের বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে, তারা পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থায় কজন পড়াশোনা করেছে উনি যদি দেখাতে পারেন, আমি ওনার পায়ের জুতো মুখে করে নিয়ে যাব। উনি যদি দেখাতে পারেন, কারণ ওনার পরিবারের যারা, যে সমস্ত পরবর্তী প্রজন্মের যারা ছেলেমেয়েরা আছে, তারা প্রত্যেকেই হয় কোনো বড় বড় স্কুলে, ইংলিশ মিডিয়াম বা বড় কোনো স্কুলে তারা পড়াশোনা করছে, তারা বিদেশে পড়াশোনা করছে। আর বাংলার সাধারণ মানুষের ক্ষেত্রে তারা শিক্ষিত হবে, তারা বড় বড় চাকরি করবে। আর বাংলার যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা কুলি মজুরি খাটবে, ঝালমুড়ি বেচবে, চা বিস্কুট বেচবে, ঘুগনি আলুর চপ বেচবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 15 বছর যে রাজত্ব শাসনকাল উনি চালালেন, এই 15 বছরে
পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত, রাজ্যের যে পরিকাঠামোগত যে উন্নয়ন, সে উন্নয়ন উনি কি করেছেন? না শিক্ষা ব্যবস্থা কোনো উন্নয়ন ঘটিয়েছেন, না স্বাস্থ্য পরিষেবার কোনো পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়েছেন, না শিল্পের কোনো পরিকাঠামোগত উন্নয়ন ঘটিয়েছেন, না কর্মসংস্থানে কোনো উন্নয়ন করেছেন, না রাস্তাঘাট, গ্রামে যদি যান, জেলায় জেলায় গিয়ে বিভিন্ন গ্রামে যদি যান, দেখবেন রাস্তাঘাটের কি অবস্থা। সামনে বর্ষাকাল আসছে, বর্ষাকালে দেখতে পাবেন যে রাস্তাগুলো কি দুর্দশা অবস্থায় থাকে। সেখানকার কোনো ডেভেলপমেন্ট হয়েছে? পানীয় জল, পরিশুদ্ধ পানীয় জল, যেটা একজন সাধারণ মানুষের বেঁচে থাকতে গেলে ন্যূনতম চাহিদা পানীয় জল, বহু জেলা আছে যেখানে পরিশুদ্ধ পানীয় জল নেই। আদিবাসী বা বিভিন্ন অনগ্রসর যে জাতি যারা আছেন, তাদের কি উন্নয়ন ঘটিয়েছে? তারা যে তিমিরে ছিল আজকে সে তিমিরেই আছে। তাহলে এই যে অনগ্রসর জাতি বা আদিবাসীদের যে চাকরির ভ্যাকেন্সি গুলো, যদি তাদের মধ্যে শিক্ষার প্রসার না ঘটানো হয়, যদি প্রাথমিক শিক্ষা স্কুল নতুন করে না করা হয়, যদি মাধ্যমিক স্কুলের শিক্ষক সঠিক শিক্ষক, ভুয়ো শিক্ষক নয়, যোগ্যতা অনুসারে মেধাভিত্তিক সঠিক শিক্ষক স্কুলগুলোয় যদি না রিক্রুট করা হয়, ওভারঅল রাজ্যের শিক্ষার পরিকাঠামোগত ডেভেলপমেন্ট যদি না করা হয়, তাহলে অনগ্রসর এবং আদিবাসী সম্প্রদায় বা পিছিয়ে পড়া যে জাতিগুলো আছে, তাদের ছেলে মেয়েদের ডেভেলপমেন্ট কবে করবেন উনি? 15 বছর তো হয়ে গেল, উনি তো নতুন মুখ্যমন্ত্রী হননি। 5 বছর করে 15 বছর টার্ম ওনার শেষ হতে চলল। আজকে যে উন্নয়নের কথাগুলো বললাম, রাজ্যের পরিকাঠামোগত ডেভেলপমেন্টের যে কথাগুলো বললাম, নদী ভাঙন থেকে শুরু করে নদীবাঁধ পর্যন্ত, নিকাশি ব্যবস্থা, কোন বিষয় উনি, একটা বিষয় উনি আমাকে বলুক যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমার মন্ত্রী পরিষদ এই সাবজেক্টের উপর ঢেলে কাজ করেছে এবং পশ্চিমবঙ্গের এতে বিকাশ হয়েছে। একটা সাবজেক্ট বলুন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিল্লিতে এসেছি, সবে আমরা ক্ষমতায় এসেছি, আমরা কথা দিয়েছিলাম, আমাদের নেতা কথা দিয়েছিলেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কথা দিয়েছিলেন, ক্ষমতা আসার সাথে সাথে আমরা যমুনার জল পরিষ্কার, নদী পরিষ্কার করার কাজ শুরু করে দেওয়া হয়েছে এবং যে ইলেকশন নির্বাচন ম্যানিফেস্টোতে আমাদের যে কথাগুলো দেওয়া ছিল পরপর সেই হিসাবে আমরা কাজ করা শুরু করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরের ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টটা পর্যন্ত পেশ করে, কারণ ওটা পেশ করলে আজকে ওনার যে দুর্নীতি, ওনার মন্ত্রিসভার, ওনার রাজত্বকালে যে দুর্নীতি সমস্ত সামনে চলে আসবে। আজকের ডেটে দাঁড়িয়ে এই একটা কারণে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ যারা রাজনৈতিক সচেতন আছেন, সামাজিক সচেতন মানুষ আছেন, যারা পিছিয়ে পড়া জনজাতি, অনগ্রসর শ্রেণী মানুষ যারা আছেন, যদি আমার ভিডিওটা আপনারা দেখেন, আমার কথা শুনেন, প্রত্যেকের কাছে আমার আবেদন থাকছে, 34 বছর আমরা বামফ্রন্টকে দেখেছি, সিপিএমকে দেখেছি, সিপিএম এর অপশাসন থেকে শুরু করে অত্যাচার, অনাচার, দুর্নীতি, গণহত্যা, লুট, রক্তপাত সব দেখেছি। যে কারণে 2011 সালে আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে আমরা পরিবর্তন এনে সোনার বাংলা করব, কিন্তু যাকে আমরা ভুলবশত নিয়ে এলাম, 15 বছরে দেখলাম তিনি সিপিএম এর 1 নম্বর উত্তরসূরি,
নির্বাচন আসার আগের থেকেই, যেই গত আগামী বছর নির্বাচন আছে, এখন থেকেই সিপিএম এর সাথে একটা সুন্দর অন্তর্নিহিত সম্পর্ক তৈরি করছেন যাতে ভোট কাটা যায়, সিপিএম এর মাধ্যমে ভোটটা যাতে কাটা যায়, বিজেপির ভোট কাটো, এবং এর দোষর কংগ্রেস আছে। সেখানে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে অ্যাপিল করা। সে অ্যাপিল আমি করছি যে আগামী 2026-এ যে বিধানসভা ভোট আছে, সেই ভোটে মোদিজির উন্নয়নের দিকে খেয়াল করে পশ্চিমবঙ্গে চতুর্থবার সেই ভুলটা করবেন না। কারণ এখানে উগ্র মৌলবাদ, উন্নয়ন ছেড়ে দিন। 15 বছরে কি উন্নয়ন হয়েছে আপনারাও জানেন, আমিও জানি। 15 বছর অপশাসন কি হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। প্রশাসনকে কিভাবে দলদাসে পরিণত করেছেন সেটা আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। উন্নয়নের নামে যে লুট হয়েছে, প্রত্যেকটা দপ্তর থেকে যেভাবে লুট হয়েছে উন্নয়নের নামে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। বিভিন্ন সরকারি দপ্তরে একজন হলে যেখানে কাজ হয়ে যায়, সেখানে ক্যাডার ঢুকিয়ে 4-5 জন করে ক্যাডার ঢুকিয়ে রাখা হয়েছে। আপনাকে আমি বলতে পারি, পানিহাটি পৌরসভার যদি আপনারা দেখেন, আমি একটা পৌরসভার কথা বলছি, আমি বিশ্বাস, আমার একটা দৃঢ় বিশ্বাস, এর প্রত্যেকটা দপ্তরই আছে। পানিহাটি ট্যাক্স ডিপার্টমেন্টে যদি কেউ এসে দেখেন, দেখবেন একজন ট্যাক্সের কাগজ নেন, একজন বিল করেন, একজন টাকা গোনেন, একজন রিসিট দেন। একটা কাজের জন্য 4 জন লোক রাখা আছে। যেভাবে সিপিএম ক্যাডার পুষতেন, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাডার পুষছেন। মানুষের করের টাকায় উনি ভোট রাজনীতি করছেন। মানুষের করের টাকায় রাজ্যের কোনো ডেভেলপ না করে, রাজ্যের মানুষের কোনো ডেভেলপ না করে, আপনি বিভিন্ন পৌরসভাগুলো দেখুন, যেটা নিয়ে কিছুদিন আগে যে ভিডিওটা আমি করেছিলাম, পানিহাটি পৌরসভা নিয়ে করেছিলাম। বিভিন্ন পৌরসভাগুলো দেখুন, কর্পোরেশনের অবস্থা দেখুন, কোনো কাজ এরা করছে না। কন্ট্রাক্টর সেইভাবে কাজ করছে না, কারণ বহু কন্ট্রাক্টর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পায় এদের থেকে। কন্ট্রাক্টর এখন কাজ করতে চাইছে না। আর সমস্ত দপ্তর, একটা দপ্তর দেখাতে পারবে না মাননীয় মুখ্যমন্ত্রী যে দপ্তরে দুর্নীতি হচ্ছে না, এবং সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে তিনি জানেন না, তাহলে সেটা তার ব্যর্থতা। তিনি একাধারে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধারে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, একাধারে তিনি স্বাস্থ্যমন্ত্রী। ওনার হাতে প্রায় 12 থেকে 14খানা দপ্তর আছে। ভূমি রাজস্ব দপ্তর আছে। পশ্চিমবঙ্গের বুকে বর্তমানে যদি সব থেকে বড় কোনো করাপশন হতে থাকে, সেটা হচ্ছে ভূমি রাজস্ব দপ্তর। উনি ক্ষমতা আসার আগে উনি বলেছিলেন যে বন্ধ কারখানার দরজা উনি খুলবেন। উনি ক্ষমতায় এলেন, বন্ধ কারখানার দরজা তো খোলা ছেড়ে দিন, বন্ধ কারখানার জমিগুলো মোটা টাকার বিনিময়ে শহরে বড় বড় বিল্ডার্সদের হাতে তুলে দিলেন বহুতল হওয়ার জন্য। এবং শিল্পের জমি ক্যারেক্টার চেঞ্জ করে করা হবে এগুলো। আমি ভিডিওতে বলছি, অন ক্যামেরা বলছি, রেকর্ড করছি। আজকে ভূমি রাজস্ব দপ্তর ধরুন, কোটি কোটি টাকা দুর্নীতি বেরোবে, আজকে যে উগ্র মৌলবাদকে, ভোট রাজনীতির জন্য যে উগ্র মৌলবাদকে পশ্চিমবঙ্গের বুকে উনি প্রশ্রয় দিচ্ছেন, রাজনৈতিকভাবে হোক আর প্রশাসনিকভাবেই, যে কারণে আজকে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের খুব চিন্তিত।
আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় দুর্গাপুজো থেকে শুরু করে সরস্বতী পুজো, কার্তিক পুজো, বিভিন্ন পুজো আর্চার ক্ষেত্রে এই উগ্র মৌলবাদ কিভাবে বাধা সৃষ্টি করছে, কিভাবে ফরমান জারি করছে, মাইক বাজানো যাবে না, অমুক করা যাবে না, মূর্তি ভাঙা থেকে শুরু করে যে মানে মৌলবাদকে উনি প্রশ্রয় দিচ্ছেন, সেই মুসলিম সম্প্রদায় সমূহ সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি একটি কথা বলব, একটা একটু জল। মুসলিম সম্প্রদায় যারা সাধারণ মানুষ আছেন, একটা সময় আপনারা সিপিএম এর ভোট ব্যাংক ছিলেন, তারও আগে কংগ্রেসের ভোট ব্যাংক ছিলেন। আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন তো, এখন আপনারা তৃণমূলের ভোট ব্যাংক হয়েছে। আপনারা বলুন তো, আপনাদের সম্প্রদায়ের জন্য কংগ্রেস, সিপিএম, তৃণমূল কোনো উন্নয়ন করেছে কিনা সাধারণ মানুষের জন্য, উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেওয়া ছাড়া? আচ্ছা বলুন তো, আপনাদের সম্প্রদায়ের মধ্যে সব থেকে যেটা প্রয়োজন শিক্ষার প্রকাশ, আপনাদের সম্প্রদায়ের বেশিরভাগ মানুষজন তারা হয় বিভিন্ন লেবার ক্লাসে কাজ করছে, নয় মাঠে ঘাটে কাজ করছে, নয় দিনমজুরে কাজ করছে। যদি প্রপারলি শিক্ষার আলো আপনাদের মুসলিম সম্প্রদায়ের ভিতর যেত, শিক্ষার প্রসারে যদি আলোতে যদি রাজ্য সরকার মনে করতো আপনাদের সম্প্রদায়কে ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে এবং আপনাদের সম্প্রদায়ের সমস্ত যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়কে মেন স্ট্রিমে নিয়ে এসে শিক্ষার আলোর মাধ্যমে যদি নিয়ে আসার ইচ্ছা থাকতো, সদিচ্ছা থাকতো, তাহলে আজকে আপনাদের প্রত্যেকের ঘরে নতুন প্রজন্মের ছেলেরা তাহলে বড় বড় জায়গায় কর্মসংস্থানে কাজ করতে পারত। সেখানে দাঁড়িয়ে আপনারা নিজেরা বুকে হাত দিয়ে বলুন, আপনাদের মানে সম্প্রদায় ৮০% তারা হয় কোনো ক্ষেত মজুর, নয় কোনো ডেলিভাইজার, নচেত তারা পরিযায়ী শ্রমিক বা দিনমজুরে কাজ করে। আজকে আপনাদের সম্প্রদায়ের পরিকাঠামো তো ডেভেলপমেন্ট কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উনি ওনার ভোট রাজনীতির জন্য যেটা উনি করতে পেরেছেন, মুসলিম সম্প্রদায়ের যুব সম্প্রদায়ের হাতে বোম মেশিন ধরিয়ে দিতে পেরেছেন, বোমা পিস্তল ধরিয়ে দিতে পেরেছেন, যেটা ওনার ভোট রাজনীতির সময় কাজে লাগায়। এই যে বোম মেশিন ধরিয়ে দেওয়া, সেন্টিগ্রেড রাজনীতি তৈরি করে দেওয়া, শিক্ষার আলো থেকে দূরে রাখা মহিলাদের এবং নতুন প্রজন্মকে, এই লক্ষ্মীর ভান্ডার ১,০০০ টাকা করে দিয়ে মহিলাদের কর্মক্ষমতাকে নষ্ট করে দেওয়া, আজকে যুব সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, যুব সম্প্রদায় হাতে বোমা বন্দুক ধরিয়ে দেওয়া, নির্বাচনের সময় এগুলো ব্যবহার করে আজকে কার মার কোল খালি হচ্ছে, অস্বীকার করতে পারবেন? আজকে যদি হিন্দু পরিবারে ২ জন রক্তাক্ত হয়, মুসলিম পরিবারে ১০ জন রক্তাক্ত হয়। একটা সময় কিন্তু আমাদের সমাজে এই সমাজ ব্যবস্থা ছিল না, আমাদের ধর্মীয় মেরুকরণ ছিল না, ধর্মীয় মেরুকরণ রাজনীতি আমরা ছিলাম না। আজকে এই উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিয়ে যেভাবে এই তৃণমূল রাজ্য জুড়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে, যে ভেদাভেদের মাধ্যমে একটা সমীকরণ করে ভোট রাজনীতি, ভোট ব্যাংকে রেডি করার চেষ্টা করছে, আপনাদের একবারও মনে দাগ লাগে না যে আমরা পেলামটা কি? আমাদের সম্প্রদায় সেই পিছিয়ে রয়েছে, শিক্ষার আলো থেকে অনেক দূরে, আমরা কর্মসংস্থান থেকে অনেক দূরে।
সামাজিক মূল স্রোত থেকে অনেক দূরে। কেন কেন আপনাদের সমাজের সরকার কেন আপনাদের সমাজে মূল স্রোতে নিয়ে আসবে না? এই প্রশ্নটা আপনাদের কাছে আমরা রাখলাম। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে আপনাদের তৃণমূলের পক্ষ থেকে বলে দেওয়া হচ্ছে বারবার করে, বা বিভিন্ন ইমামকে ভাতা দিয়ে ইমামের মধ্যে দিয়ে মসজিদের মধ্যে দিয়ে বলে দেওয়া হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মুসলিম সম্প্রদায়ের অসুবিধা হবে। আজকে বলুন তো, মোদী ক্ষমতা আসার পর যে তালাক ব্যবস্থা তুলে দিয়ে ডিভোর্স ব্যবস্থা সিস্টেমটা যেটা চালু করেছে, আজকে কারা উপকৃত হয়েছে? মুসলিম সম্প্রদায়ের মহিলারা উপকৃত হয়েছেন। অস্বীকার করতে পারবেন? আজকে যে কাশ্মীর সবসময় উগ্রপন্থীদের হামলায় আক্রান্তে বহু মানুষ মারা যেত, যে কাশ্মীর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পিছিয়ে থাকত, আজকে 370 ধারা বিলুপ্ত করে আজকে কার উপকার হয়েছে? কাশ্মীরের মুসলিম যুব সম্প্রদায়ের উপকার হয়েছে। কাশ্মীর মুসলিম সম্প্রদায়কে মূল স্রোতে মোদীজি নিয়ে আসার চেষ্টা করছে। আজকে পশ্চিমবঙ্গে যদি ভারতীয় জনতা পার্টির সরকার হয়, জেনে রাখবেন সরকার যে ডেভেলপমেন্টগুলো করে সেই ডেভেলপমেন্টগুলো কোনো একটি সম্প্রদায়ের জন্য হয় না। সরকারি যে ডেভেলপমেন্ট হয় সেই ডেভেলপমেন্টের ফসল ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ সেটা উপভোগ করে। সেটা হিন্দুদের জন্য আলাদা, মুসলিমদের জন্য আলাদা, জনজাতীয় অনগ্রসর শ্রেণীর জন্য আলাদা, আদিবাসীদের জন্য আলাদা, এরকম ভাবে কোনো প্রকল্প হয় না। হ্যাঁ, যেটা হয় যারা পিছিয়ে পড়েছে, যারা জাতি আছেন, অনগ্রসর জাতি আছেন, তাদের এক্সট্রা ফ্যাসিলিটি দেওয়া হয়। যেটা মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে আমি বারবার বলছি, কেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পাওয়ার আছে 15 বছর, কেন মুসলিম সম্প্রদায়কে মূল স্রোতে নিয়ে আসার চেষ্টা করছেন না? অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, কর্মসংস্থানের দিক থেকে কেন নিয়ে আসেননি? কেন ভোট ব্যাংকের জন্য শুধু ব্যবহার করছেন? কেন বোমা বন্দুক তুলে দিচ্ছেন তাদের হাতে? কেন উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিয়ে আজকে হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমি আরও একবার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে, রাজনৈতিক ও সামাজিক সচেতন মানুষের কাছে আমি আবার অ্যাপিল করব, আগামী যে 2026-এ যে বিধানসভা নির্বাচন আসছেন, আপনারা প্রত্যেকে চিন্তাশীল ব্যক্তি, সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আপনারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের পাওয়ারে নিয়ে আসুন। যে পশ্চিমবঙ্গ আজকে প্রায় 45 থেকে 50 বছর পিছিয়ে গেছে, তাকে অগ্রগতির ভূমিকা, দেশের অগ্রণী ভূমিকায় নিয়ে আসার দায়িত্ব যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতে। আপনারা বিশ্বাস করুন, তার উপর আস্থা রাখুন, ভারতীয় জনতা পার্টিকে ভরসা করুন। আমাদের দায়িত্ব পশ্চিমবঙ্গকে বিগত 50 বছর আগে যে জায়গায় ছিল সেই জায়গায়, সেই উন্নয়ন, সেই শিক্ষা ব্যবস্থা, সেই কর্মসংস্থান, সেই শিল্প সংস্থানের জায়গায় আমরা ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। এই বলে আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এবং প্রণাম জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম।